নতুন গল্প, অল্প স্বল্প, অনলি অন রূপকথা। গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। অলৌকিক ও রহস্য রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন রূপকথা। নিয়মিত নতুন নতুন গল্প শুনতে চাইলে আপনাদের কাছে অনুরোধ, রূপকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন। গভীর রাত, চারিধারে ঘুটঘুটে অন্ধকার। তার মধ্যে মোটা মোটা গোল থামের উপর ভর করে দাঁড়িয়ে আছে একটা প্রাচীন দোমহলা অট্টালিকা। দোতলার চওড়া বারান্দার কড়িকাঠ থেকে ছড়িয়ে ছিটিয়ে ঝুলে আছে ৩-৪টে কাঁচের বেলুয়ারি ফানুস। অন্ধকারে বয়ে চলা বাতাসের শো শো আওয়াজে ভয় পেয়ে কয়েকটা ঝাঁকড়া গাছ ডালপালা ছড়িয়ে ঘিরে ধরেছে বাড়ির ছাদটাকে। ভিতরে বাইরে নিদারুণ নিস্তব্ধতা। বাড়িতে যেন কোনো জনমানুষের চিহ্ন নেই। থমথমে হয়ে উঠেছে চারিপাশ। হঠাৎ দোতলার বারান্দায় কোমর সমান উঁচু নকশা করা লোহার জাঁফড়ির ফাঁক দিয়ে দেখা গেল লণ্ঠন হাতে একজন মাঝবয়সী ভদ্রলোককে হনহনিয়ে হেঁটে যেতে। তিনি কাউকে উদ্দেশ্য করে বলছেন, চিনি, তুমি একা একা কোথায় যাচ্ছ? দাঁড়াও বলছি। তৎক্ষণাৎ দোতলার সিঁড়ির বাঁকে একটি অল্প বয়সী মেয়ের হাসির শব্দ শোনা গেল। ভদ্রলোকটি দেরি না করে হাঁটার গতিবেগ বাড়িয়ে দৌড়াতে শুরু করলেন। সিঁড়ি ভেঙে একতলার বারান্দা পেরিয়ে বাইরে আসতেই তিনি পাথরের মতন দাঁড়িয়ে গেলেন। হাতের লণ্ঠন তুলে ধরে চারিধারে খুঁজতে লাগলেন মেয়েটাকে। সবুজ ঘাসের বুক চিরে সাদা কালো পাথর বিছানো 2টি পথ গোল করে চলে গেছে ফটকের দিকে। মাঝখানে খোলা জমির উপর একটা বাহারি উঁচু ফোয়ারাকে ঘিরে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে মানুষের মাপে কংক্রিটের তৈরি অনেকগুলো মূর্তি। হাওয়ার দাপটে লণ্ঠনের আলোটা বড্ড বেশি কাঁপছে। এমন সময় ভদ্রলোকটির কান ছুঁয়ে একটা ফিসফিসে ডাক বাতাসে সাঁতার কেটে মিলিয়ে গেল। আমার কাছে আয়। চমক ভাঙতেই ভদ্রলোকটি লণ্ঠনের মিয়মান আলোয় দেখলেন 4-5 হাত দূরে একটা শ্বেত পাথরের মূর্তির সামনে অন্ধকারে মিশে দাঁড়িয়ে আছে সাদা ফ্রক পরনে একটি বাচ্চা মেয়ে। টকটকে ফর্সা গায়ের রং, পিঠের উপর কোকড়ানো কালো চুল এলো করে ছড়ানো। এতক্ষণে বুঝি ভদ্রলোকটি কিছুটা নিশ্চিন্ত হয়ে মেয়েটির দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে মৃদু স্বরে বললেন, চিনি, আমি তোমাকে দেখতে পেয়েছি। অন্ধকারে লুকিয়ে লাভ নেই, ফিরে এসো বলছি, না হলে আমি খুব বকবো কিন্তু। কয়েক মুহূর্ত পর শুকনো পাতার উপর কাদের যেন হেঁটে আসা শব্দ শোনা গেল, চতুর্দিক দিয়ে ঘিরে ধরার মতন। কোনো অজানা ভয়ে ভদ্রলোকের বুকটা কেঁপে উঠল। গলা দিয়ে স্বর বেরোলো না। টাকরা শুকিয়ে গিয়েছে, গলা কাঠ। কারা যেন চুপি সারে এগিয়ে আসছে তাদের দিকে। তবুও তিনি হাতের লণ্ঠন তুলে ধরে এগিয়ে গিয়ে মেয়েটির হাত টেনে ধরে কাঁপা কাঁপা গলায় বললেন, চিনি, চলে এসো বলছি। ঠিক সেই মুহূর্তে অন্ধকারের বুক চিরে বেরিয়ে এলো সাদা পোশাক পরনে কয়েকজন নারী। কিছুটা ব্যবধানে তারা গোল করে দাঁড়িয়ে আছে। তাদের মুখগুলো যেন
মানুষের মতো নয়, অনেকটা অদ্ভুত ও ভয়ঙ্কর ধরনের। প্রত্যেকের মুখের আদল একই রকমের, চোখের পাতা বোঝা। ভদ্রলোকটি অপলকভাবে চেয়ে রইলেন সেদিকে। এমন সময় বাচ্চা মেয়েটি বলে উঠল, আমার হাত ছাড়ো দুলাল কাকা, তুমি কেন আমাকে বিরক্ত করছো? দেখছো না আমি খেলছি। কে কার কথা শোনে ভদ্রলোকটির কানে মেয়েটির কোনো কথাই তখন যাচ্ছে না। হঠাৎ এক ঝটকায় মেয়েটি নিজের হাতটা ছাড়িয়ে নিল। সঙ্গে সঙ্গে গোল করে ঘিরে দাঁড়িয়ে থাকা প্রত্যেক নারীর বন্ধ দুই চোখের পাতা খুলে গেল। এক তীব্র আলোক রেখা ছুটে এসে ভদ্রলোকটি সারা শরীরে পড়তেই প্রচন্ড ঝাঁকানি দিতে লাগলো। দেখে মনে হলো তিনার সর্বাঙ্গে বজ্র বিদ্যুতের তরঙ্গ ছুটে চলেছে। চোখ দুটো ঠেলে বেরিয়ে আসতে চাইছে। মাত্র কয়েকটি মুহূর্ত জ্বলন্ত লণ্ঠনটা আছড়ে পড়ল উনার হাত থেকে। মাথাটা নুইয়ে পড়ল। গোল ভরার থুতনি নামতে নামতে প্রায় ঠেকে গেল নিজের বুকের সঙ্গে। সারা শরীরটা শিথিল হয়ে গেল। দুই কাঁধ অনেকটা ঝুঁকে পড়ল দুই ধারে। একটা সময়ে নিষ্প্রাণ পুতুলের মতন ঢলে পড়লেন মাটিতে। আবার শোনা গেল সেই বাচ্চা মেয়ের হাসির শব্দ। সে এখন বাড়িময় ছুটে বেড়াচ্ছে, আর তার হাসির শব্দে অন্ধকারে পড়ে থাকা ভদ্রলোকটির নিষ্প্রাণ শরীরটা তখনও একটা বোবা যন্ত্রণা বুকে চেপে রেখে কেঁপে কেঁপে উঠছে। এই মৃত্যুতে ঈশ্বরের কাছে ওনার কোনো অভিযোগ নেই, নেই কোনো প্রতিশোধের স্পৃহা। শুধু আছে মেয়েটির জন্য নির্জলা হিত কামনা। উনি যে মেয়েটিকে বড় ভালোবাসতেন। নমস্কার, আমি অঙ্কুশ। আমার লেখা কালিকাচরণ তান্ত্রিকের পরিচোখ গল্পটি আপনারা এর আগেই শুনেছিলেন। এই গল্পটি প্রথম 2020-তে রূপকথায় পাবলিশ হয়। তারপর থেকে অনেক শ্রোতা বন্ধুরা আমাকে ইমেল ও কমেন্ট করে জানিয়েছিলেন, ভাষ্যপাঠের চরিত্রগুলো যদি ভিন্ন ভিন্ন শিল্পীদেরকে দিয়ে পাঠ করানো হয় তাহলে গল্প শোনার আকর্ষণ আরও বেড়ে যায়। সত্যি বলতে সেই সময় আমার কোনো টিম ছিল না, সবকিছু আমি একাই সামলাতাম। অপরদিকে আপনারা যেভাবে কালিকাচরণ তান্ত্রিকের গল্পগুলোকে এতটা ভালোবাসা দিয়েছেন তার জন্য আমরা রূপকথার সমস্ত শ্রোতা বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাই আজ সেই গল্পের কাঠামোকে এক রেখে গল্পটি আরও বিস্তারিতভাবে রচনা করে নতুন নামে নতুন ভাবে আপনাদের সম্মুখে আনছি। অঙ্কুশ মৈত্রের লেখা কালিকাচরণ তান্ত্রিকের 3য় পর্বের গল্প পরীর চোখের নতুন রূপ, পরী যখন আসলো। যারা এই পরিবারের নতুন তারা এই সিরিজের প্রতিটা গল্প একত্রভাবে শুনতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন আর হারিয়ে যান অলৌকিক গল্পের জগতে। গল্পে যারা প্রধান চরিত্রে আছেন তারা হলেন অনুস্মিতা, পুণ্যেন্দু, আমি অঙ্কুশ, অভিজিৎ ও শুভশ্রী। এই গল্পের সকল অলৌকিক বর্ণনা শুধুমাত্র গল্প বানানোর উপাদান মাত্র। আশা করব আপনারা কুসংস্কার মুক্ত হয়ে শুধু গল্প শোনার আনন্দে আমার এই লেখাটাকে গ্রহণ করবেন। শুনছেন কালিকাচরণ তান্ত্রিকের গল্প পরী যখন আসলো। সকাল থেকেই আকাশের মুখ ভার, মাঝে মধ্যে ঝিরঝিরানি বৃষ্টি, তার সঙ্গে অবিরত বয়ে চলা ঠান্ডা হাওয়া। থমথমে মেঘলা আকাশের দিকে চেয়ে ঠিক করেছিলাম আজ আর ঘর থেকে বের হব না, বরং রামায়ণ ও মহাভারতের বইগুলো উল্টে পাল্টে দেখব। এমন সময় বাড়ির বর্তমান মালিক ভবতোষবাবুর ছেলে ভূপেনকে ছাতা ও বাজারের ব্যাগ হাতে হন্তদন্তভাবে বেরোতে দেখে বললাম, আমার ভাইটি বৃষ্টি মাথায় করে বাজারে না দোকানে যাচ্ছে? কথাটা শুনে ভূপেন দাঁড়িয়ে গেল, ঠোঁটে স্নিগ্ধ মৃদু হাসি। এগিয়ে এসে বলল, আজ গ্রামের বাড়ি থেকে পিসিমা আসছেন। তিনি পাতে শুক্তো খেতে ভালোবাসেন। বাজার থেকে সব কিছুই গুছিয়ে এনেছি, শুধু উচ্ছে ছাড়া। মা বললেন শুক্তো রান্নায় ওটার ভূমিকাই প্রধান, তাই আবার বাজারে যাচ্ছি। বেশ, সাবধানে দেখে যা, রাস্তাঘাট বড়ই পিছল। আচ্ছা দাদা ভাই।
ভূপেন বাড়ির সদর দরজা পর্যন্ত পৌঁছে কিছু একটা ভেবে আবার ফিরে এলো আর জিভ কেটে বলল, ওই দেখো, তোমাকে তো একটা কথা বলতেই ভুলে গেছি। কি কথা? গতকাল সন্ধ্যার কিছু পরে গোপালদা এসে জানিয়েছিল সকাল সকাল তুমি যেন একবার পণ্ডিত মশাইয়ের বাড়ি হয়ে এসো, বিশেষ কিছু দরকার আছে। এই রে, এত বেলা হয়ে গেল, তোর এখন সেই কথা মনে পড়ল? ভূপেন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দেখে ওকে বাজারের উদ্দেশ্যে রওনা করিয়ে দিলাম আর পোশাক বদলে বেরিয়ে পড়লাম রাস্তায়। পরনে সাদা ধুতিটাকে পথের কাদা হতে যতটা সম্ভব বাঁচিয়ে ছাতা মাথায় হেঁটে পৌঁছে গেলাম কালিকাচরণের বাড়ির সামনে। কড়া নাড়তেই দরজা খুলে দিল গোপাল। আসতে তো দেরি করলে যে, ওদিকে পণ্ডিত মশাইয়ের কাছে বকা খেতে খেতে আমার প্রাণ যায় যায় অবস্থা। তাড়াতাড়ি সর দেখি। ছুটে ভিতর বাড়ির দিকে পৌঁছে দেখলাম বৈঠকখানা ঘরের মেঝেতে একটা বিশেষ আসনের উপর বসে আছে কালিকাচরণ। তার সামনে 22-23 বছরের একটি যুবতী মেয়ে অর্থহীন দৃষ্টিতে চেয়ে কখনো হাসছে আবার কখনো কাঁদছে। মাঝে মধ্যে হাতের আঙুল দিয়ে মেঝেতে কিছু একটা লেখার চেষ্টা করছে। আর মেয়েটিকে শক্ত করে ধরে রেখে একরাশ চিন্তা নিয়ে দুই পাশে বসে আছেন তার বাবা ও মা। কালিকাচরণ মেয়েটিকে একবার দেখে নিয়ে বলল, তোমার নাম কি মা? কালী, মা কালী। আমাকে ছেড়ে দিন বলছি, না হলে সকলকে মেরে ফেলবো। এতটা বলে মেয়েটি মূর্ছা গেল। সেই দেখে পাশে বসে থাকা ভদ্রলোকটি কোচার খুঁটে দিয়ে নিজের দুই চোখ মুছে বললেন, ঠাকুর মশাই, আমার মেয়েটির ওপর মা ভর করেছেন, আপনি আপনি কিছু একটা করুন। কালিকাচরণের ঠোঁটে স্নিগ্ধ মৃদু হাসি, দৃষ্টিতে দুই চোখ বেয়ে স্নেহ উপচে পড়ছে। ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, প্রথমে আমরা ডাক্তার দেখাই, কিন্তু সেরকম কোনো রোগ ধরাই পড়েনি। আর তাদের বক্তব্য মেয়েটার মাথার গন্ডগোল হয়েছে। সুস্থ স্বাভাবিক মেয়ে হঠাৎ করে কেন যে এমনটা করলো জানি না। রাত হলেই রান্নাঘর থেকে বঁটি, কখনো বা ছুরি, সাঁড়াশি, হাতের কাছে যা পায় তাই নিয়ে তেড়ে আসে। ভয়ে ও চিন্তায় আমাদের রাতের ঘুম উড়ে গেছে বাবা। বাড়িতে পুজো পাঠ ভজন কীর্তন কোনো কিছুই বাকি রাখিনি। জলের মতো পয়সা খরচ হয়ে গেছে, তবুও কেউ আমার মেয়েটিকে ভালো করে দিতে পারেনি। তাই আপনার নাম শুনতেই মেয়েকে আপনার কাছে নিয়ে এলাম। আপনি কিছু একটা করুন ঠাকুর মশাই। কালিকাচরণ নিজের ডান হাত তুলে মেয়েটির মাথায় রেখে বলল, চোখ খোল মা, আমার একটা প্রশ্নের উত্তর দে দেখি। যে শক্তিকে তুই নিজের মধ্যে গ্রহণ করেছিস তার প্রবাহের অভিমুখ ঊর্ধ্ব না নিম্ন? প্রশ্ন শুনে মেয়েটি কিছুক্ষণ সামনে পিছনে দুলে উত্তর করল, নিম্নমুখী। কালিকাচরণ হাসিতে ফেটে পড়ল, বুঝেছি। তা ছেলেটির নাম কি? কোথায় বাড়ি? কালিকাচরণের প্রশ্নে মাথামুন্ডু খুঁজে না পেয়ে যখন সকলের কপালে ভাঁজ পড়েছে, তখন মেয়েটির মধ্যে অদ্ভুত এক পরিবর্তন লক্ষ্য করা গেল। অশান্ত মন কখন যেন শান্ত হয়ে গেছে। মেয়েটি কালিকাচরণের দিকে বিস্ময় চোখে চেয়ে থেকে উত্তর করল, অয়ন, উত্তরপাড়া। ভদ্রলোকটি ব্যস্ত হয়ে বলে উঠলেন, ঠাকুর মশাই, মেয়েটি এসব কি বলছে? চিন্তা করবেন না, আপনার মেয়ে সুস্থ আছে, তার কিছুই হয়নি। আপনাদের পছন্দ করা ছেলেটিকে সে বিয়ে করবে না বলে এমনটা করেছে। মেয়েটি এবার মাথা নিচু করে লজ্জিত মুখে বলল, আমাকে ক্ষমা করবেন, অজান্তে আমি বড় অপরাধ করে ফেলেছি। অপরাধ যে একটা নয়, একাধিক। ঈশ্বরকে নিয়ে কখনো খেলা করো না মা। নিজ সমস্যা থেকে উদ্ধার পেতে বাবা মাকে কখনো কষ্ট দিও না। এই পৃথিবীতে তারাই যে আপন।
তোমার ইচ্ছাকে প্রকাশ করো সঠিক পথে, সঠিকভাবে। উদ্দেশ্য সৎ হলে লক্ষ্যে পৌঁছাতে সময় লাগে না। ভদ্রলোকটি হাত জোর করে বললেন, ঠাকুরমশাই, আমি মেয়েকে অনেক তান্ত্রিক জ্যোতিষীর কাছে নিয়ে গেছি, দক্ষিণাস্বরূপ মোটা অঙ্কের টাকাও দিয়েছি, কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি আর আপনার দৃষ্টিভঙ্গিতে এতটা অন্তর কেন ঠাকুরমশাই, কেন? কালিকাচরণ আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে ঘরের কোণে রাখা একটা মাটির হাঁড়ি হাতে তুলে নিয়ে আবার আসনে এসে বসল। হাঁড়ি থেকে একটা করে লাড্ডু বার করে সকলের হাতে দিয়ে বলল, পুজোর প্রসাদ খেয়ে নিন। সকলের প্রসাদ খাওয়া হলে মাটির হাঁড়িটাকে তুলে ধরে বললে, কাঁচা মাটিকে মেখে যখন কেউ হাঁড়ির আকার দেয়, তখন তার মধ্যে জল রাখলে মাটির হাঁড়িটি ভেঙে বা গলে যায়। কিন্তু সেই কাঁচা মাটির হাঁড়িকে যখন আগুনে পুড়িয়ে তার মধ্যে জল রাখা হয়, তখন হাঁড়ির জল শীতল হয়ে প্রাণীকুলের তৃষ্ণা মেটায়। মাটির হাঁড়িটা আকারগত দিক দিয়ে এক হলেও এদের দুয়ের মধ্যে ব্যবধান অনেক। ঠিক তেমন যে সাধকের দেহ ভক্তি সাধনায় কাঁচা, অর্থাৎ যে সাধক তপস্যা বলের দ্বারা নিজের শরীরকে তপ্ত করেনি, যার শক্তি সম্পর্কে কোনো জ্ঞান নেই, সেই সব সাধকের শরীর শক্তি সাধনায় কখনোই পাকা হয় না। কথা শেষ হতেই কালিকাচরণকে প্রণাম করে উনারা চলে যেতেই আমার ডাক পড়ল। বললাম, আপনি গতকাল সন্ধ্যায় গোপালকে খবর পাঠিয়ে আমাকে আসতে বলেছিলেন। তা সকাল সকাল আসতে বলেছিলাম, এত দেরি করলি? না, মানে বৃষ্টি। আগে বস। কম্বলের আসনে বসতেই বললাম, গুরুদেব, আপনার কাছে একটা প্রশ্ন ছিল। কালিকাচরণ উজ্জ্বল চোখে আমার দিকে তাকিয়ে বললে, জানি তুই কি প্রশ্ন করতে চাস। জানতে চাস আমি কি করে বুঝলাম ওই মেয়েটি অভিনয় করছে, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। আমি পূর্বেই জানতাম মেয়েটির মধ্যে কোনো দৈবিক শক্তি ভর করেনি, কারণ সাধারণ মনুষ্য দেহ কখনোই দেবদেবীর ঊর্জাকে গ্রহণ করতে পারে না। যে কখনো যন্ত্র মন্ত্র তন্ত্রের সাধনা করেনি, গুরু সান্নিধ্য লাভ করেনি, ঈশ্বরকে কখনো মনে প্রাণে ডাকেনি, তার মধ্যে দেবী ভর করবে কিভাবে? ঈশ্বরের কৃপার সামান্যতম অংশ যদি কেউ পেয়ে যায়, তখন সে সকলের থেকে আলাদা হয়ে যায়। মেয়েটির মধ্যে সেই লক্ষণটুকুও আমি খুঁজে পাইনি। একজন মাতৃ সাধক 12 বছর ধরে মায়ের সেবা করছে, কিন্তু মায়ের দেখা পাচ্ছে না। কেন জানিস? কারণ আমাদের দৃষ্টিতে যেটা 12 বছর, মায়ের দৃষ্টিতে সেটা শুধু 1 বছর। তাই সাধন ক্ষেত্রে সফলতা পেতে অনেক ধৈর্য ও সময় ব্যয় করতে হয়। এবার তুই বল, সাধারণ মনুষ্য দেহে দেবী কেন ভর করতে যাবেন? তার মানে ভর ওঠা ব্যাপারটা মিথ্যা? আমি তো সে কথা বলিনি। বলেছি বিশেষ কিছু লক্ষণ থাকলে তবেই এমনটা ঘটে। কোনো সাধকের দেহে দেবী ঊর্জা প্রবেশ করলে প্রথমে মাটিকে স্পর্শ করে চরণ যুগল হতে উঠে মস্তিষ্কে গিয়ে পৌঁছায়। অনেকটা বৃক্ষের ন্যায় শিকড় হতে উপরের দিকে ওঠে, আর অশুভ শক্তি প্রবেশ করলে ঠিক এর উল্টোটা, মানে মস্তিষ্ক হয়ে নিচের দিকে নামতে থাকে। কখনো এরা মাটি স্পর্শ করে না। এতটা বলে কালিকাচরণ যেন একটু অন্যমনস্ক হয়ে চুপ করে গেল। বললাম, কিছু ভাবছেন গুরুদেব? এই সূত্রে মনে পড়ল তোকে একটা জিনিস দেখানোর আছে। বস, আমি এক্ষুনি আসছি। অল্পক্ষণ পর
কালিকাচরণ লাল কাপড়ে ঢাকা একটা বেতের ছোট্ট ঝুড়ি হাতে করে ঘরে প্রবেশ করলো। আসনে বসতেই বললাম, কি আছে এতে? প্রেত খর্পে ধরা দেবী, জ্ঞান চক্রে মাহেশ্বরী। বলতো এটা কি? এই কথা বলে বেতের ছোট্ট ঝুড়ির উপর থেকে লাল কাপড়টাকে টেনে সরিয়ে নিল। তৎক্ষণাৎ আমি চমকে উঠলাম। ঝুড়ির মধ্যে রাখা আছে একটা মরার খুলি। এটা তো প্রেত খর্প। কুম্ভমেলায় অনেক অঘরী ও নাগা সাধুদের কাছে দেখেছি। মা এই প্রেত খর্পে ভোগ গ্রহণ করতে বেশি পছন্দ করেন। আমার অজান্তে মনের মধ্যে একটা কৌতূহল উকি দিল। মনে হলো একবার ওই মরার খুলিটাকে স্পর্শ করে দেখলে কেমন হয়। তাহলে বোঝা যাবে ওই বস্তুটার বিশেষ ক্ষমতাটা কি, কেন এটাকে সাধক নিজের সঙ্গে রাখে। আমি যখন এইসব ভাবছি তখন কালিকাচরণ হেসে বললে, অমর, কি এত ভাবছিস? তন্ত্রশাস্ত্রে সকল বিদ্যাই মানুষের মঙ্গলের জন্য করতে বলা হয়েছে। তুই নিশ্চয়ই কখনো কারো অনিষ্ট করার চেষ্টা করবি না। এই বিশ্বাসটুকু যখন তোর আছে, তখন আর সাত পাঁচ না ভেবে স্পর্শ করে দেখ এর কোনো অলৌকিক ক্ষমতা আছে কিনা। আমি জানি না সে কিভাবে আমার মনের না বলা কথাগুলোকে শুনতে পেল। হাত জোর করে বললাম, গুরুদেব, আপনার অজানা যে কিছুই নেই। কালিকাচরণ বেতের ঝুড়িটা আমার দিকে এগিয়ে দিয়ে বললে, বেশ, তাহলে এবার স্পর্শ করেই দেখ। আমি আমার অদম্য ইচ্ছাকে পূরণ করতে হাত রাখলাম মরার খুলির উপরে। সঙ্গে সঙ্গে আমার হাতের মধ্যে দিয়ে এক বিদ্যুতের তরঙ্গ খেলে গেল সারা শরীরকে কাঁপিয়ে দিয়ে। এক লহমায় মরার খুলির উপর থেকে নিজের হাতটাকে সরিয়ে নিলাম। পর মুহূর্তেই অনুভব করলাম হাতটা ভারী হয়ে গেছে, অসহ্য যন্ত্রণা করছে। তন্ত্র সাধনা করতে একে বিশেষ বিশেষ দিনে বার করি। আজ অমাবস্যা, বিশেষ দিন। এই দিনে সে জেগে থাকে। এই মুহূর্তের ক্ষমতা প্রবল। তোকে নিয়ম মেনে এর পুজো করতে হবে। প্রথমে কিছু গুঁড়ো বীজ মন্ত্রকে মনে মনে জপ করে শরীরের সকল চক্রকে জাগাতে হবে। ধীরে ধীরে তোর মধ্যে এক অপার্থিব শক্তির জাগরণ ঘটবে। তখন এই প্রেতখর্পের উপর নিজের হাত রেখে মালা জপ করে এর মধ্যে থাকা সকল শক্তিকে ধারণ করতে হবে নিজের মধ্যে। হাতে যন্ত্রণা হচ্ছে, তাই না? দে দেখি তোর হাতটা আমার হাতে। বিলম্ব না করে আমি আমার হাতটা এগিয়ে দিলাম। কালিকাচরণ আমার হাতটাকে শক্ত করে ধরে রেখে মনে মনে মন্ত্র পড়তে লাগলো। মন্ত্র পড়া হলে হাতটাকে মরার খুলির উপরে পুনরায় রাখতেই আমি অনুভব করলাম হাতের অসহ্য যন্ত্রণাটা ধীরে ধীরে কমে যাচ্ছে। কিছু সময় পর আমার হাত পূর্বের মতোই স্বাভাবিক হয়ে গেল। বললাম, গুরুদেব, প্রেতখর্পকে জাগানোর পূজাবিধিটা শিখিয়ে দেবেন? এখন নয়, ঠিক সময় শিখিয়ে দেব। মনে রাখবি, জীবনের সমস্ত ক্ষেত্রেই সংযমের খুব প্রয়োজন। তা না হলে বড় কোনো বিপদ ঘনিয়ে আসে। ওই দেখ, কথায় কথায় তোকে আসল কথাটাই তো বলা হয়নি। কি কথা? কালিকাচরণ আবার লাল কাপড় দিয়ে বেতের ঝুড়িটাকে ঢেকে বললে, রায়বাড়িতে মায়ের পুজো উপলক্ষে জমিদার রাঘব কৃষ্ণ মিত্র মহাশয় আমাকে পত্রপাঠ নিমন্ত্রণ করেছেন। প্রতি বছরই পুজোর সময় তিনি আমাকে ডাকেন, কিন্তু কোনোবারেই আমার আর যাওয়া হয়ে ওঠে না। তাই এবারে তিনি নিজে আসছেন আমাকে নিতে। আমি তোর কথা জানিয়ে বলেছি, তুইও আমার সঙ্গে যাবি। কি, যাবি তো? নিশ্চয়ই যাব গুরুদেব। আপনার সঙ্গলাভের সুযোগ ছাড়ি কেমন করে?
বেশ, কোন জায়গায় অবস্থিত সেই রায়বাড়ি? সরস্বতী নদীর তীরে আন্দুলে। ওখানে যাওয়ার আরও একটা বিশেষ কারণ আছে। কি কারণ? কারোর কোনো বিপদ হয়েছে কি? এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলতে পারবো না। তবে রাঘববাবু পত্রে লিখেছেন উনার একমাত্র কন্যাটি বিগত কিছুদিন হলো এক অদ্ভুত রোগে আক্রান্ত হয়েছে। অদ্ভুত বলছি এই কারণে যে দিনের আলোতে মেয়েটা চোখে কিছুই দেখতে পায় না, কিন্তু রাত নামলেই সে সব কিছু দেখতে পায়, অনেকটা বাদুড় বা পেঁচার মতো। যত দিন যাচ্ছে চোখের মণির রং নীলাভ বর্ণ ধারণ করছে। অনেক ডাক্তার বৈদ্যকে দেখিয়েছেন, কিন্তু সঠিক রোগ নির্ণয় কেউই করতে পারেনি। তাই তিনি অবশেষে আমার শরণাপন্ন হয়েছেন। গুরুদেব, এই রোগের কি কারণ হতে পারে? দুপুরের পর রাঘববাবু আমাদেরকে নিতে আসবেন, তখন না হয় উনার মুখেই সব কথা শোনা যাবে। দুপুরের পর? হাতে তো আর সময় নেই। আমি আসি গুরুদেব। প্রণাম সেরে বেরিয়ে পড়লাম। স্নান খাওয়া সেরে দুপুরের পর কালিকাচরণের বাড়ির বৈঠকখানায় বসে আছি। এমন সময় একজন মধ্যবয়স্ক ভদ্রলোক ঘরে ঢুকলেন। গাট্টা মাঝারি লম্বা, শ্যামবর্ণ পুরুষ। ভারিক্কি মুখে পুরুষত্বের ঝোলা গোপ, মোটা ভুরু, পরনে দামি কাচি ধুতি, পাঞ্জাবিতে সোনার বোতাম ঝুলে আছে, দুই হাতে অনেকগুলো দামি পাথর বসানো আংটি। চেহারায় জমিদারির ছাপ স্পষ্ট। ভদ্রলোকটি গোল গোল চোখে আমাকে একবার নিরীক্ষণ করে কালিকাচরণের সামনে গিয়ে দাঁড়ালেন। পায়ে হাত দিয়ে প্রণাম করে বললেন, পণ্ডিত মশাই, আপনি যাওয়ার জন্য তৈরি আছেন তো? আহা, থাক থাক, হয়েছে, প্রণাম করতে হবে না, বসুন। আরে গোপাল, কোথায় গেলি? জল মিষ্টি নিয়ে আয়। আপনি আমার জন্য এত ব্যস্ত হবেন না। এতটা পথ ভেঙে এসেছেন, একটু বিশ্রাম নিন। এই কথা বলে কালিকাচরণ আমাকে দেখিয়ে বললে, এই হচ্ছে আমার শিষ্য অমরনাথ, যার কথা আমি পত্রে লিখে পাঠিয়েছিলাম। আমি নমস্কার করতেই আগন্তুক হাসি মুখে প্রতি নমস্কার করে বললেন, নমস্কার, আমি রাঘব কৃষ্ণ মিত্র। পত্র পড়ে আপনার শুধু নামটাই জেনেছিলাম, এখন পরিচয় করে বেশ ভালো লাগছে। আপনাকেও কিন্তু যেতে হবে আমার সঙ্গে। এমন সময় গোপাল জল মিষ্টি নিয়ে এলো। খাওয়া শেষ হতেই কালিকাচরণ হঠাৎ চোখ বুঝে জোরে নিঃশ্বাস টানল মুখ দিয়ে, আর দ্বিগুণ জোরে দুই নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ল। পর মুহূর্তে তার সর্বশরীর কেঁপে উঠল। কিছু একটা আন্দাজ করে বললে, রাঘব বাবু, আপনার সঙ্গে আর কেউ এসেছেন? কই না তো পণ্ডিত মশাই, আমি একাই এসেছি। কেন বলুন তো? দুলাল কর্মকার। এই কথা বলে কালিকাচরণ চোখ খুলে চাইল। রাঘববাবু ব্যস্ত হয়ে বললেন, দুলাল কর্মকার মানে নায়েব মশাই? কিন্তু তিনি তো গত হয়েছেন বেশ কিছুদিন হলো। দু একদিনের মধ্যেই আপনার পরিবারে বড় কোনো বিপদ আসতে চলেছে। এতে মেয়ের প্রাণ সংশয়ও হতে পারে। সত্যি করে বলুন তো, এখন মিষ্টি মুখে দিতেই কি তেতো স্বাদ অনুভব করেছিলেন? হ্যাঁ, আপনি জানলেন কিভাবে? আপনি ঘরে প্রবেশ করার পর থেকেই আমি অদৃশ্য কোনো উপস্থিতিকে অনুভব করেছি। এখন আপনার হাতের আঙুলের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি আংটির প্রতিটা পাথরের রং নীলাভ বর্ণ ধারণ করেছে। এর অর্থ সে এখানেও পৌঁছে গেছে। কথাটা শুনে রাঘববাবু চমকে উঠে হাতের আংটিগুলো খুলে রাখলেন, আর কাঁপা কাঁপা গলায় বললেন, পণ্ডিত মশাই, এই বিপদ থেকে বাঁচব কিভাবে? এখনই কিছু বলতে পারবো না, পুরো ঘটনাটা খুলে বলুন, কোনো কিছু বাদ দেবেন না। ঘটনার উৎস থেকে বলতে গেলে আমার পূর্বপুরুষদের সময়কাল থেকে শুরু করতে হয়।
কথার মাঝে রাঘববাবুকে থামিয়ে দিয়ে বললাম, কিছু মনে না করলে আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল। হ্যাঁ, বলুন কি প্রশ্ন? রায়বাড়ি মানে রায় বংশ, কিন্তু আপনার নামের পদবি তো মিত্র। আমার বলা কথাগুলোর মধ্যেই আপনার প্রশ্নের উত্তর থাকবে। উনি বলতে শুরু করলেন, আমাদের পূর্বপুরুষদের মধ্যে রামচন্দ্র রায় ছিলেন নবাব সিরাজদৌল্লার দেওয়ান। 1757 সালে পলাশী যুদ্ধের পর বিপুল সম্পত্তি অধিকার করে ইংরেজরা। তার মধ্যে থেকে কিছু সম্পত্তি পায় রামচন্দ্র রায়। তিনি প্রায় 2টি বজ্রা করে বিপুল ধন সম্পত্তি নিয়ে সরস্বতী নদী পথে ত্রিবেণী হয়ে হাওড়ার আন্দুল নগরে নোঙর ফেলেন। তারপর তিনি লর্ড ক্লাইভের বদান্যতায় শুরু করেন রায় রাজবাড়ির এক নতুন অধ্যায়। পরবর্তী সময়ে তার পুত্র রামলোচন রায় যখন ইংরেজদের দেওয়ান পদে অভিষিক্ত হন, তখন তিনি সেই সূত্রে দিল্লির বাদশাহ দ্বিতীয় শাহ আলমের নজরে আসেন। 1770 সালে বাদশাহ রামলোচন রায়কে 4000 সৈন্যবাহিনী দিয়ে আন্দুলের রাজা হিসাবে ঘোষিত করেন। তিনি রাজা হতেই সেই বাড়ি প্রথম রায় রাজবাড়িতে দুর্গাপূজার সূচনা করেন। পূজা উপলক্ষে রাজবাড়ির সামনে এসে থামে সারি সারি জুড়ি গাড়ি, পিছনে সুসজ্জিত ফিটান। জুড়ি গাড়ি থেকে ডালার পর ডালা সাজিয়ে সন্দেশ নামতে থাকে, আর ফিটান থেকে নেমে আসেন এক গোঁড়া সাহেব। হঠাৎ চারিপাশে শোরগোল পড়ে যায়। দেখা যায় লর্ড সাহেব দাঁড়িয়ে আছেন। উনাকে দেখতে পাশের গ্রাম থেকে মানুষের দল ভিড় জমায়। কলকাতার অনেক জমিদাররাও এসে উপস্থিত হয়। আসেন বড় বড় গাইয়েরা। আকাশ বাতাস কাঁপিয়ে গর্জে ওঠে রাজবাড়ির লোহার ভারী কামানটা। মহা সমারোহে সপ্তমীর পূজা শুরু হয়। সেই সময় রাজবাড়ির বৈভবে ও আড়ম্বরে কোনো খামতি ছিল না। লর্ড ক্লাইভের আগমনে রাজা অনেক উৎসাহ পান। সেদিন থেকে রাজবাড়ির ইতিহাসে জন্ম নিয়েছিল এক নতুন ঐতিহ্যের। আলোক রোশনাই, কাঙালি ভোজনে, নাচমহলে বেলুয়ারি ফানুস ও ঘুঙুরের শব্দে মিশে যে আভিজাত্য ও আড়ম্বরের সূচনা হয়েছিল, তার স্মারক ছিল রায় রাজবাড়ি। বিষাণ বাজিয়ে তুর্যধ্বনিতে মহা সমারোহে শারদ বন্দনায় একটি মহিষ 12টি ছাগ উৎসর্গ করে রায় রাজবাড়ির পূজা সম্পন্ন হয়। এরপর 1836 সালে লর্ড অকল্যান্ড রামলোচন রায়ের পুত্র রাজনারায়ণ রায়কে রাজা উপাধিতে ভূষিত করেন। বংশানুক্রমিকভাবে রাজনারায়ণ রায়ের পুত্র বিজয় কেশব রায়ের 2 স্ত্রী ছিল, কিন্তু তাদের নিজেদের কোনো সন্তান ছিল না। রাজনারায়ণ রায় গত হলে স্ত্রীরা সন্তান দত্তক নেয়, কিন্তু প্রিভি কাউন্সিল এই দত্তক নেওয়াকে বেআইনি ঘোষণা করেন। পরবর্তী সময়ে সম্পত্তির মালিক হন বিজয় কেশব রায়ের দৌহিত্র ক্ষেত্রকৃষ্ণ মিত্র। উনার এক কন্যা সন্তান হয়। যখন মেয়েটি 6 বছরে পা রাখে, সেইবার দুর্গাপূজার সময় রায়বাড়িতে ঘটে যায় এক অলৌকিক দুর্ঘটনা। সকল নিয়ম মেনে যখন মায়ের পূজার উদ্দেশ্যে ছাগ বলি দেওয়া হচ্ছে, ঠিক তখনই ঘটে সেই অলৌকিক ঘটনাটি। রাজবাড়িতে কাঁদো কাঁদো রব ওঠে, শুরু হয়ে যায় হুড়োহুড়ি। সকলের অজান্তে কোনো এক মায়া জালে আবদ্ধ হয়ে রক্তের ধারায় বলি হয়ে যায় 6 বছরের সেই শিশু কন্যাটি। ভেঙে পড়ে সকল বিধান, বন্ধ হয়ে যায় মায়ের পূজা। তার কিছু বছর পর আমার জন্ম হয়। বাবা নাম রাখেন রাঘব কৃষ্ণ মিত্র। পরবর্তী সময়ে আমি যখন নতুন করে পূজা শুরু করতে যাই, তখন বাবা বলেন, রায়বাড়ির পূজা নতুন করে শুরু হবে তখন যখন এই বংশে কোনো কন্যা সন্তানের জন্ম হবে। তাই যে বছর আমার কন্যা চিনি জন্মালো, আমি সেই বছর থেকেই আবার কৃষ্ণা নবমী তিথিতে কল্প আরম্ভ হওয়ার রীতি মেনে শুরু করলাম মায়ের পূজা। 8 মণ মাটি দিয়ে তৈরি করা হলো মায়ের এক চালা প্রতিমা। সেই থেকেই শুরু করে আজ পর্যন্ত 5 বছর হলো পূজা নতুন করে হয়ে আসছে। কিন্তু এই বছর শুরু হতেই রায়বাড়িতে অদ্ভুত কিছু কাণ্ড ঘটতে শুরু করেছে। এই তো কিছুদিন আগে দুলাল কর্মকার
মানে নায়েব মশাইয়ের আধ খাওয়া মৃতদেহটাকে খুঁজে পাওয়া গেল বাগানের এক গাছের নিচে। সকলের ধারণা কোনো বন্য জন্তুর আক্রমণে এমনটা হয়েছে। আমি কিন্তু নিশ্চিত করে বলতে পারি এই তল্লাটে সেরকম কোনো হিংস্র জন্তুর আনাগোনা নেই। ওদিকে আবার চিনি নিজের দুটি চোখের দৃষ্টিশক্তিকে হারিয়েছে। দিনের আলোতে সে কিছুই দেখতে পায় না, কিন্তু রাত নামলেই সে সব কিছুকে দেখতে পায়। মাঝে মধ্যে অদ্ভুত সব কথা বলে সকলকে চমকে দেয়। কখনো বাগানে, আবার কখনো ঘরের দরজা জানলা বন্ধ করে লুকিয়ে পড়ে। সে বলে আমাদেরকে ছেড়ে সে অনেক দূর চলে যাবে। পণ্ডিত মশাই, বলতে গেলে চিনি আজ না মরে বেঁচে আছে। এই কথা বলে রাঘববাবু কেঁদে ফেললেন। চিন্তা করবেন না, ঈশ্বরের উপরে ভরসা রাখুন। এখানে বসে থেকে আর দেরি করলে চলবে না। দিনের আলো থাকতে থাকতে আমাদেরকে পৌঁছানো দরকার। চলুন তাহলে এক্ষুনি বেরোনো যাক। আমরা যখন আন্দুলে গিয়ে পৌঁছালাম, তখন গ্রামের শেষ সীমান্তে দাঁড়িয়ে থাকা তালগাছটার পিছনে সূর্যের গোলকটি কমলা আলোর শেষ ছটাটুকু ছড়িয়ে দিচ্ছে পৃথিবীতে। চাষিরা দিনের কাজ সেরে বাড়ি ফিরে যাচ্ছে। পথের ধুলো উড়িয়ে রাখাল ছেলেরা গরুর পাল নিয়ে গ্রামে ফিরছে। মাথার উপর ডানা ঝাঁপটিয়ে ষাঁড় বেঁধে উড়ে যাচ্ছে নাম না জানা কত পাখির দল। দূরে কোনো মন্দিরে ঘণ্টা বাজছে। সন্ধ্যা আরতি শুরু হলো বলে সূর্য ডোবার কিছুটা আগেই আমরা রায় রাজবাড়ির সম্মুখে পৌঁছে গেলাম। সরস্বতী নদীর পাড় থেকে 500 গজ দূরে অনেকটা জায়গাকে ঘিরে উঁচু উঁচু মোটা থামের উপর ভর করে আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে আন্দুলের রায় রাজবাড়ি। বাড়ির একপাশে লোহার ভারী কামানটা আজও যেন প্রহরীর বেশে পুরনো ঐতিহ্যকে বহন করে চলেছে। রাজবাড়িটা গ্রামের অন্য বাড়িগুলোর সীমানা থেকে বেশ অনেকটা তফাতে হওয়ায় বহু দূর থেকেই পথিকের নজর কেড়ে নেয়। ফটক পেরিয়ে ভিতরে পা রাখতেই চোখে পড়ল সম্পূর্ণ জায়গাটা উঁচু উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, আর তার গা ঘেঁষে অনেকগুলো সারবাঁধা ঘর। ওগুলোর মধ্যে কোনোটা কাছারি বাড়ি, অতিথিশালা, নাট মন্দির, এই সব। একটা প্রকাণ্ড জাম গাছ বাড়ির সদর দরজার একপাশে দাঁড়িয়ে আছে। দরজার একটা পাল্লা হাট করে খোলা। আমরা হেঁটে দরজার সামনে পৌঁছাতেই বাড়ির ভিতর থেকে ছুটে বেরিয়ে এলো সাদা ধুতি গেঞ্জি পরনে 2 জন চাকর। তাদেরকে অনুসরণ করে আমরা ভিতরের দিকে এগোতে লাগলাম। সবুজ ঘাসের বুক চিরে সাদা কালো পাথর বিছানো 2টি পথ গোল করে চলে গেছে ভিতর বাড়ির দিকে। মাঝখানের খোলা জমির উপর রং বেরঙের নানান ফুল ফুটে আছে। তারই মাঝে একটা বাহারি উঁচু ফোয়ারাকে ঘিরে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে মানুষের মাপে কংক্রিটের তৈরি অনেক ধরনের মূর্তি। যেমন কাঁধে করে পালকি চলেছে, ঘোড়ার পিঠে সৈনিক ছুটেছে, অপ্সরাদের নৃত্য, আরও কত কি। হাঁটতে হাঁটতে চোখ পড়ল একটা পরীর মূর্তির উপর। মূর্তির আকর্ষণ হলো তার ডানায়, কারণ পরীর ডানাও যে এত বড় হতে পারে সেই ধারণা আমার ছিল না। হাঁটা থামিয়ে দাঁড়িয়ে পড়লাম, আর দাঁড়াতেই মনে হলো পরীর চোখ দুটো যেন জীবন্ত। সকলের অজান্তে সে একভাবে কাউকে নিরীক্ষণ করে চলেছে, কিন্তু কাকে? ব্যাপারটা ভালো করে বুঝতে একটু সরে দাঁড়ালাম। তৎক্ষণাৎ আমার সর্বাঙ্গ শিউরে উঠল, কারণ রোদে জলে পোড়া পাথরের পরিমূর্তির 2 চোখ এখন আমাকে অনুসরণ করে ঘুরে গেছে। আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে এগিয়ে গেলাম। তাড়াতাড়ি পা চালিয়ে কিছুটা এগোতেই চওড়া চওড়া অনেকগুলো শ্বেত পাথরের সিঁড়ি চোখে পড়ল। প্রথম সিঁড়িতে পা রেখে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে কালিকাচরণ। দৃষ্টি দোতলার নকশা করা লোহার জাফরির দিকে নিবদ্ধ। তার পিছনে রাঘববাবু ও বাড়ির চাকর বাকরেরাও
অবাক চোখে সেদিকে চেয়ে আছে। কালিকাচরণ কিছু একটা বুঝে মন্ত্র পড়তে লাগলো। হুং খং জাং রাং লাং বাং আং কং মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাশায় নাশায় হুং পট স্বাহা। এই বাড়িতে কোনো গোলযোগ আছে। দীর্ঘ বছর ধরে রোদে জলে থেকে বাড়ির জায়গায় জায়গায় ফাটল ধরেছে। বটগাছ জোর করে জুড়ে বসেছে ছাদের কার্নিশে, কিন্তু আস্ত মানুষের মাপে কংক্রিটের তৈরি মূর্তিগুলোতে এতটুকু ফাটল বা ধুলোর কোনো আস্তরণ পড়েনি। এত বড় প্রাচীন দোমহলা অট্টালিকায় কোনো পাখির ডাক নেই। গৃহস্থের বাড়ি এমন শ্মশানের মতন হবে কেন? কালিকাচরণের কথায় সকলে চমকে উঠল। তৎক্ষণাৎ দোতলার বারান্দার দিক থেকে একটা বাচ্চা মেয়ের হাসির শব্দ শোনা গেল। রাঘববাবু ভয় জড়ানো গলায় বললেন, ওটি আমার মেয়ে চিনি। সূর্য ডুবলেই ঘর থেকে বেরিয়ে পড়ে। আমাদেরকে দাঁড়িয়ে থাকতে দেখেই হয়তো বসবার ঘরের দিক থেকে একজন ভদ্রমহিলা বেরিয়ে এলেন। তাড়াতাড়ি মাথায় ঘোমটা টেনে কালিকাচরণকে প্রণাম করে বললেন, আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসুন। পণ্ডিত মশাই, এটি আমার স্ত্রী সচি। বাড়ির ভিতরে পা রাখতেই মনের মধ্যে কেমন একটা অমঙ্গলের ভাব ফুটে উঠেছিল, তাই দাঁড়িয়ে পড়েছিলাম। চাকরের এনে দেওয়া ঠান্ডা জলে হাত মুখ ধুয়ে আমি, কালিকাচরণ, রাঘববাবু ও শচীদেবী বৈঠকখানা ঘরে গিয়ে বসলাম। চাকর বাকরেরা নিজেদের কাজে ফিরে গেল। কালিকাচরণ রাঘববাবুর স্ত্রী শচীদেবীর দিকে ফিরে বললে, আপনাদের মেয়ে চিনির সাথে আমি একান্তে কথা বলতে চাই। সেই কথা শুনে রাঘববাবু ব্যস্ত হয়ে বললেন, আসুন, আপনি আমার সঙ্গে আসুন। কালিকাচরণকে পথ দেখিয়ে দোতলা সিঁড়ি ভেঙে উপরের দিকে চলে গেলেন। কিছুক্ষণ পর দুজনে ফিরে আসতেই বাড়ির চাকর টেবিল সাজিয়ে দিল কাঁসার থালায় নানান রকমের খাবারে। ঘিয়ে ভাজা লুচি, আলুর দম, বড় বড় ক্ষীরের সন্দেশ, রসগোল্লা, ছানার মুরগি, পায়েস ইত্যাদি। বেশ খিদে পেয়েছিল আমাদের, তাই এক নিঃশ্বাসে অনেকটা খাবার পর যখন একটা হাঁড়ি থেকে রাবড়ি বেরোলো, তখন কালিকাচরণ হাত নেড়ে বললে, আর নয় রাঘববাবু, অনেকটা খেয়েছি। আমার তখন রাবড়িটা খেতে বেশ ভালো লাগছিল, তাই চুপ থেকে খাওয়ায় মন দিলাম। খাওয়া হলে আমাদের বিশ্রামের জন্য একটা ঘর খুলে দেওয়া হলো। ঘরে চেয়ার, টেবিল, খাট, আলমারি ও লণ্ঠন সব কিছুই আছে। কালিকাচরণ একটা চেয়ার টেনে বসতেই রাঘববাবু বললেন, দীর্ঘ 5 বছর ধরে সযত্নে লালন পালন করে আজ এই বিপদে আমরা মেয়েটিকে হারাবো না তো পণ্ডিত মশাই? সবই মায়ের ইচ্ছা। শুধু আপনারা কেন, মা স্বয়ং নিজে আপনাদের মেয়ের উপরে তার সমস্ত স্নেহ উজাড় করে ঢেলে দিতেও এতটুকু কার্পণ্যতা করেননি। তাই চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। সন্ধ্যের অন্ধকার যখন চারিধারে গাঢ় হয়ে এসেছে, তখন রায় রাজবাড়ির দেওয়ালে দেওয়ালে আছড়ে পড়ল একটা বাচ্চা মেয়ের ফিসফিসে কণ্ঠস্বর। অস্পষ্টভাবে কতকগুলো কাটা কাটা শব্দ বাতাসে ভেসে বেড়াচ্ছে। যাব না, যাব না, আমি এখানে। রাঘববাবু সেই মুহূর্তে আমাদের সামনের চেয়ারটাতে বসেছিলেন। কথাটা শুনতেই কোনো অজানা ভয়ে ওনার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ওই শুনছেন পণ্ডিত মশাই, ওটা চিনির গলা। বাড়ির মধ্যে কোথাও লুকিয়ে একলা মনে কথা বলছে। কালিকাচরণ লণ্ঠনটা হাতে তুলে নিয়ে রাঘববাবুকে বললেন, আপনি এখানেই বসে থাকুন, আমরা আসছি। আয় অমর। লণ্ঠনটা নিয়ে খুঁজতে বেরিয়ে আমরা সাদা কালো পাথর বিছানো পথে হাঁটতে লাগলাম। এই পথ
গোল করে চলে গেছে ফটকের দিকে। কিছুটা হাঁটতেই হঠাৎ চোখে পড়ল ফুলের বাগানে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে থাকা মূর্তিগুলোর মাঝে পরী মূর্তিটার সামনে চুপ করে দাঁড়িয়ে আছে একটি ফুটফুটে সুন্দর বাচ্চা মেয়ে। পরনে সাদা ফ্রক, মাথায় সাদা রঙের রিবন বাঁধা, বয়স 4 কিংবা 5 বছর হবে। দেখে মনে হচ্ছে মেয়েটার মধ্যে একটা পাখি পাখি ভাব আছে, যেন ফুরুত করে উড়ে এসেছে। হাঁটা থামিয়ে দাঁড়িয়ে যেতেই বললাম, চিনি, ওখানে দাঁড়িয়ে কি করছো? কার সাথে কথা বলছো? অমর, ওখানে যে দাঁড়িয়ে আছে ওটা চিনি নয়। কথাটা শুনতেই আমার সর্বাঙ্গ কেঁপে গেল। আমার অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে এলো, ওটা তাহলে কে গুরুদেব? সঙ্গে সঙ্গে মেয়েটি লুটিয়ে পড়ল সবুজ ঘাসের উপরে। কালিকাচরণ এগিয়ে গিয়ে মেয়েটির মাথায় হাত রেখে মনে মনে কি যেন একটা মন্ত্র পড়ে বললে, চোখ খোল মা, দেখ তো কে এসেছে। সত্যি আমাকে অবাক করে মেয়েটি চোখ খুলল, মাথা দুলিয়ে দোয়েল পাখির মতন মিষ্টি সুরে বলল, আমার নাম চিনি। তুমি কি সাধু বাবা? সবাই আমাকে তাই বলে, তবে তোমার নাম যেমন চিনি তেমন আমারও একটা নাম আছে। কি নাম? কালিকাচরণ। চিনি এবার আমাকে দেখিয়ে বলল, ওখানে যিনি দাঁড়িয়ে আছেন উনি কে? উনিও আমার মতোই সাধু বাবা, নাম অমরনাথ। তাহলে তোমার মতো ওরম লম্বা লম্বা দাড়ি নেই কেন ওনার? কালিকাচরণ হাসিতে ফেটে পড়ে 2 হাত বাড়িয়ে চিনিকে জড়িয়ে ধরে বলল, এবারে বলো তো দেখি, তুমি এখানে কি করে এলে? তুমি কি আকাশ থেকে নেমে এসেছো? চিনি পরীর মূর্তিটাকে দেখিয়ে বলল, কই না তো, আমাকে এই পরীটা খেলতে ডাকলো, তাই আমি এখানে ছুটে এলাম। কালিকাচরণের মুখ গম্ভীর। অল্পক্ষণ চিনির দিকে চেয়ে থেকে বললে, চলো আমরা ভিতরে যাই। আমাদেরকে ফিরে আসতে দেখে রাঘববাবু, শচীদেবী ও বাড়ির চাকর বাকরেরা ছুটে বেরিয়ে এলো বাইরে। ঘরের ভিতরে ঢুকতেই শচীদেবী চিনিকে বুকে জড়িয়ে ধরে বললেন, বাবা, আপনি কি করে খুঁজে পেলেন চিনিকে? রাত হলে ওকে যে কোথাও খুঁজে পাওয়া যায় না, শুধু ওর গলা শোনা যায়। ভাগ্যিস আপনারা এসেছিলেন। কালিকাচরণ কোনো কথা না বলে কাঁধের ঝোলা থেকে একটা মাদুলি বার করে সেটা রাঘববাবুর হাতে দিয়ে বললে, চিনির ডান হাতে এটা শক্ত করে বেঁধে দিন। এই মাদুলির গুণে প্রতি রাতে চিনিকে আর হারিয়ে যেতে হবে না। তবে একটা জিনিস সবসময় লক্ষ্য রাখবেন, দশমীতে মায়ের ঘট বিসর্জন না হওয়া পর্যন্ত চিনির হাত থেকে এই মাদুলি যেন কেউ না খোলে। রাঘববাবু মাথা নেড়ে মাদুলিটা চিনির ডান হাতে পরিয়ে দিলেন। শচীদেবী বললেন, বাবা, ঘট বিসর্জনের পর কি এই বাড়ির সকল বিপদ কেটে যাবে? যদি মায়ের পুজো নির্বিঘ্নে সম্পন্ন করা যায় তবেই সম্ভব। রাতে আবার টেবিল সাজিয়ে বাড়ির চাকর খাবার পরিবেশন করলো কাঁসার থালায়। সরু চালের ঘি ভাত, পাঁঠার মাংসের কোরমা, রুই মাছের কালিয়া ও 3-4 রকমের মিষ্টি। রাঘববাবু করেছেন কি? বিকেলে জলযোগের পর এত কখনো খাওয়া যায়? আমি আন্দাজ মতন নিচ্ছি, বাকিটা আপনি সরিয়ে রাখুন। এই কথা বলে শুধু মিষ্টিটা রেখে বাকি সব কিছু ফিরিয়ে দিল কালিকাচরণ। তখন রাঘববাবু ও শচীদেবী অনেক রকমভাবে বোঝাতে শুরু করলেন। অবশেষে অল্প কিছুটা ভাতে পাঁঠার মাংসের কোরমা ঢেলে নিয়ে কালিকাচরণ রাতের খাওয়া শেষ করল। দেখতে দেখতে মহানবমীর দিন উপস্থিত হলো।
আলোক রোশনায় ও মহা সমারোহে রায় রাজবাড়ি এক নতুন রূপে সেজে উঠল। ভিতর বাড়ির দ্বিতীয় মহলে নাটমন্দিরকে ঘিরে গোল করে সার দেওয়া ঘরগুলোতে তখন বহু লোকের সমাগম। তারই মাঝখানে অনেকটা জায়গা ফাঁকা। সেখানে বলির কাথানটাকে দুই হাতে শক্ত করে ধরে রেখে পুজো করছেন রায়বাড়ির কুলপুরোহিত নৃপেন চক্রবর্তী। কিছুটা দূরে লম্বা ধাপের 4-5টা সিঁড়ি ভেঙে উপরে তাকালেই পুজোর বেদিতে মায়ের অপরূপ সুন্দর মূর্তিটা দেখা যাচ্ছে। আমি আর কালিকাচরণ একধারে বসে পুজোর আয়োজন দেখছিলাম। এমন সময় রাঘববাবু আমাদের দিকে এগিয়ে এসে কালিকাচরণকে উদ্দেশ্য করে নিচু স্বরে বললেন, পণ্ডিত মশাই, আজ বড় ভয় করছে। এই দিনটাতে চিনি 6 বছরে পা রাখলো। চিন্তা করবেন না, ঈশ্বরের প্রতি ভরসা রাখুন আর চিনির উপরে নজর রাখুন, ভুলেও যেন মাদুলিটা হাতছাড়া না হয়। রাঘববাবু ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে অতিথি আপ্যায়নে চলে গেলেন। রায়বাড়ির পুজো উপলক্ষে কলকাতার বিভিন্ন জায়গার মানুষ সেখানে উপস্থিত হয়েছিল, আর তাদের সংকল্প করা পাঁঠাগুলোকে নাটমন্দিরের একধারে বেঁধে রেখে স্নান করানো হচ্ছিল। পুরোহিত মশাই কাথান পুজো সেরে পাঁঠাগুলোকে মালা পরিয়ে মায়ের উচ্ছিষ্ট খাবার মানে প্রসাদ খেতে দিয়ে চলে গেলেন। গোল বাঁধল তখন যখন সংকল্প করা পাঁঠাগুলোর মধ্যে থেকে একটা পাঁঠাকে হাঁড়ি কাঠে বলির উদ্দেশ্যে বেছে নেওয়া হলো। কামার বলি দেওয়ার জন্য যেই হাতের খাড়া উদ্যত করেছেন, ঠিক তখন কালিকাচরণ উঠে দাঁড়িয়ে গম্ভীর গলায় বললে, থামো। সেই কথা শুনে কামার হাতের খাড়া নামিয়ে নিলেন। ঢাকি বাজনা থামিয়ে অপলক দৃষ্টিতে চেয়ে রইল। উপস্থিত সকলে চিন্তিত মুখে একে অপরের দিকে তাকিয়ে মুখ চাওয়াচাই করতে লাগলো। রাঘববাবু ছুটে এসে বললেন, কি হয়েছে পণ্ডিত মশাই? এই পাঁঠা বলি হবে না। যদি এই পাঁঠাকে বলি দেওয়া হয় তাহলে সূর্য ডোবার পরেই এই পাঁঠার সংকল্পদাতা মারা যাবে। এই কথা শুনে রায় রাজবাড়িতে একটা শোরগোল পড়ে গেল। মন্দিরের ভিতর থেকে নৃপেন পুরোহিত মশাই বেরিয়ে এসে বললেন, এই বাড়িতে মায়ের পুজো পূর্বপুরুষদের চালু করার নিয়ম মেনেই হয়, তাই বলি হবেই। আর রাঘববাবু, আমি কিন্তু আপনাকে সাবধান করে দিচ্ছি, মায়ের নামে সংকল্প করায় পাঁঠা যদি আজ বলি না হয় তাহলে কিন্তু মায়ের কোপে এই বংশ ধ্বংস হয়ে যাবে। কেউ আটকাতে পারবে না, কেউ না। রাঘববাবু পড়লেন বিপাকে। তিনি যখন বুঝতে পারছেন না কি করবেন, তখন কালিকাচরণ কোনো কথা না বলে পুজো মণ্ডপ ছেড়ে চলে গেল। সেই দেখে পুরোহিত মশাই পুজো শুরু করতে বললেন। চারিধার পূর্বের মতন হাসি মজায় মেতে উঠল। আমি কালিকাচরণকে অনুসরণ করে পৌঁছে গেলাম বাড়ির পিছনের বাগানে। একটা আম গাছের নিচে কালিকাচরণকে বসতে দেখে আমিও সেখানে বসলাম। বললাম, আপনি কিছু না বলেই ওখান থেকে উঠে চলে এলেন? কথা শেষ না হতেই রাঘববাবু ছুটতে ছুটতে এগিয়ে এলেন আর দম নিয়ে বললেন, পণ্ডিত মশাই, আমার অজান্তে কোনো ভুল হয়ে থাকলে এই অধমকে ক্ষমা করবেন। আপনার ক্ষমতা সম্পর্কে আমি অবগত। আমি জানি আপনি সকলের মঙ্গলের কথা ভেবেই কথাটি বলেছেন, কিন্তু এখন এই অঘটনের হাত থেকে কি উপায়ে বাঁচা যায়? প্রেত খর্পে ধরা দেবী, জ্ঞান চক্রে মাহেশ্বরী। আমি কে? কেউ না, সবই মায়ের ইচ্ছা। মার ইশারা পেতেই আমি ওই কথা বলেছিলাম। এবারে মা যা ভালো বোঝেন তাই করবেন। সেদিন সন্ধ্যের পর খবর এলো মায়ের পুজোতে উৎসর্গ করা সেই পাঁঠার সংকল্পদাতা রক্ত বমি করে মারা গেছেন। যে ভদ্রলোকটি খবর দিতে এসেছিলেন তিনি জানিয়েছেন, যিনি সংকল্প করেছিলেন তিনি মৃত্যুর কিছুটা পূর্বে 2 হাত দিয়ে নিজের গলা চেপে ধরে কেঁদেছিল আর বারবার বলেছিল সে বাঁচতে চায়।
খবরটা রায়বাড়ির কুলপুরোহিত নৃপেন চক্রবর্তীর কানে পৌঁছাতেই উনার হাত থেকে পড়ে গেল পুজোর ডালাটা। মন্দিরের বেদিতে মাথা ঠুকে পাগলের মতন ছটপট করতে লাগলেন। দেখে মনে হলো ক্ষমাহীন অপরাধের বোঝা আর তিনি মাথায় করে বয়ে বেড়াতে পারছেন না। ছুটে গেলেন বাড়ির পিছনে সেই আম গাছের নিচে, যেখানে ধুনি জেলে পদ্মাসনে বসেছিল কালিকাচরণ। হাঁটু মুড়ে বসে পড়লেন, হাত জোর করে বিহ্বল চোখে কালিকাচরণের দিকে চেয়ে থেকে বললেন, কে আপনি? কি করে বুঝলেন? বলুন। কালিকাচরণ শান্ত কণ্ঠে বললে, আমি একজন মাতৃসাধক, মায়ের নাম গান করে বেঁচে আছি, এই আর কি। আপনি জানতে চাইছেন আমি কি করে বুঝলাম, তাই তো? বেশ, তবে বলি শুনুন। যখন আপনি পাঁঠার কানের কাছে মুখ বাড়িয়ে মন্ত্র পড়লেন, আমি তখন দেখেছিলাম ওর দুই চোখে জল। শুনেছিলাম দাঁত ও মাড়ির ঘর্ষণজাত অলৌকিক শব্দ। পশুটি মন্দির প্রাঙ্গণে উপস্থিত সকলের সামনে চিৎকার করে ডেকে কিছু একটা বলতে চেয়েছিল। আমার চোখের সামনে বারবার এক অচেনা অজানা তরুণীর মুখ ভেসে উঠছিল। মন্দিরের বেদিতে জ্বলন্ত প্রদীপের আলোটা বড্ড বেশি কাঁপছিল। পশু বলি নিতে চাইনি। জয় মা। এমন সময় শচীদেবীকে আলুথালু বেশে বিভ্রান্তের মতন ছুটে আসতে দেখা গেল। তার পিছনে রাঘববাবু ছুটছেন। বিপদের কথা আন্দাজ করে নড়ে চড়ে বসলাম। সামনে এসে দাঁড়াতেই শচীদেবী হাঁপাতে হাঁপাতে বললেন, বাবা, অনর্থ হয়ে গেছে, চিনিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কথা বলে তিনি নিজের ডান হাত তুলে ধরলেন কালিকাচরণের সামনে। ধুনিকে ঘিরে ছড়িয়ে থাকা আলোয় দেখলাম হাতের আঙুলে পেঁচিয়ে ঝুলে আছে চিনির ডান হাতে বেঁধে দেওয়া কালিকাচরণের সেই তাবিজটা। সর্বনাশ! যে ভয়টা পেয়েছিলাম। হাতে সময় কম, ভোরের আলো ফোটার আগেই চিনিকে খুঁজে বার করতে হবে, না হলে সে আর কোনোদিনই এই বাড়িতে ফিরবে না। রাঘববাবু এক বুক হতাশা নিয়ে বললেন, পণ্ডিত মশাই, চিনিকে আমরা কোথায় খুঁজবো? আপনাকে কিছু করতে হবে না, যা করার আমি করব। কি করবেন বাবা? পুজো। এই বাড়ির বাগান সরস্বতী নদীর তীর পর্যন্ত বিস্তৃত, তাই আমি নদীর ধারে কাছেই পুজোটা করতে চাই। রাঘববাবু, আপনি যত শীঘ্র হয় পুজোর আয়োজন করুন। পুজোতে বিশেষ কিছু লাগবে না, এক ঘড়া পুকুরের জল, নদীর জল হলে হবে না। খই, কলা, বাতাসা আর দেশি মদ, এছাড়া ধুনির কিছু কাঠ, ঘি ইত্যাদি। বাকি যা লাগবে সেগুলো অমর আমাকে জোগাড় করে দেবে। আর একটা কথা, পুজোর জোগাড় হয়ে গেলে বাড়ির সকলে মায়ের পূজা বেদি ছুঁয়ে বসে থাকবে। ভোরের আলো ফোটার আগে পর্যন্ত ভুলেও কেউ যেন বাগানের দিকে না আসে, এটা দেখবেন। পুজো শুরু হতেই এই বাড়িতে অশুভ শক্তি জেগে উঠবে। তারা চাইবে আপনাদেরকে বিপদের মুখে ঠেলে দিতে। এমনও হতে পারে কোনো চেনা মানুষের রূপ ধারণ করে ডাকবে, ভয় দেখাবে, বাধ্য করবে মন্দির থেকে বার করে আনতে। তাই কখনো কারোর ডাকে সাড়া দেবেন না। কথা শেষ হতেই রাঘববাবু ও নৃপেন পুরোহিত মশাই পুজোর জোগাড় করতে চলে গেলেন। কালিকাচরণের আদেশ পেয়ে আমি শচীদেবীকে পৌঁছে দিলাম ভিতর বাড়িতে। তারপর ফিরে এসে কালিকাচরণকে অনুসরণ করে লণ্ঠন হাতে এগোতে লাগলাম বাগানের গভীরে। ছোট বড় গাছ ও ঝোপ জঙ্গল ক্রমেই আমাদেরকে ঘিরে ধরতে লাগলো। চারিপাশটা অন্ধকারে ডুবে আছে। হাতে ধরে থাকা লণ্ঠনের আলোটুকু আমাদের চলার পথকে প্রশস্ত করে চলেছে। হাঁটতে হাঁটতে একটা সময়ে অনেকটা ফাঁকা জায়গা চোখে পড়ল। একদিকে সরস্বতী নদী বয়ে চলেছে, আর অপরদিকে ফাঁকা ঘাসের মাঠ অনেকটা দূরে শালবনে গিয়ে মিশেছে।
কেমন যেন গা ছমছম করতে লাগলো এই বিশাল নির্জন প্রান্তরে পা রাখতেই। কালিকাচরণ আমাকে একটা বড় বটগাছ দেখিয়ে সেদিকে যাওয়ার জন্য ইশারা করলো। আমি নির্দেশ পেতেই এগোতে লাগলাম। সামনে পৌঁছাতেই গাছের ডাল ধরে ঝুলে থাকা চামচিকের দল শাঁ শাঁ করে উড়ে বেরিয়ে আমার মাথার উপর কয়েকবার পাক খেয়ে মাথার শূন্য সীমানা ছেড়ে দূরে শালবনের অন্ধকারে মিলিয়ে গেল। তারপর গাছের নিচের কিছুটা জায়গা পরিষ্কার করে ধুনি জেলে বসা হলো। অল্পক্ষণ পর রাঘববাবু একজন চাকরকে সঙ্গে করে উপস্থিত হলেন। পুজোর উপকরণগুলো বুঝিয়ে দিতেই কালিকাচরণ বললে, রাঘববাবু, আবারও বলছি, চিনিকে যদি ফিরে পেতে চান তাহলে এদিকে কাউকে আসতে দেবেন না। তাই হবে পণ্ডিত মশাই, আমি তাহলে আসি। উনারা চলে যেতেই কালিকাচরণ চোখ বুঝল। বেশ কিছুটা সময় কাটার পর চোখ খুলে বললে, মন দিয়ে শোন, আমরা যে প্রক্রিয়া করতে চলেছি সেখানে তোর ভূমিকা হবে প্রধান। তোর একটা ভুল পদক্ষেপ আমাদের দুজনার প্রাণ নেবে। পুজোতে একবার বসলে আসন ছেড়ে ওঠা যাবে না। এই কথা বলে কালিকাচরণ কাঁধের ঝোলা থেকে লাল কাপড়ে মোড়ানো সেই মরার খুলিটা বার করে একটা কলার পাতার উপর রাখল। ধুনিতে পটপট করে কাঠের গাঁট পড়া শব্দ হচ্ছে। আমরা দুজন ছাড়া কোনো দিকে আর কেউ নেই। পুজোর জিনিসগুলো গুছিয়ে নিয়ে কালিকাচরণ বললে, তোকে আমি পুজোর নিয়মটা দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নে। প্রথমে পুকুরের জল দিয়ে প্রেত খর্পকে ভালো করে স্নান করাবি। তারপর খই, কলা, বাতাসা একটা কলার পাতায় সাজিয়ে খেতে দিবি। এরপর একটা মন্ত্র বলে দিচ্ছি, সেই মন্ত্র প্রেত খর্পের উপর হাত রেখে জপ করে যাবি। অল্পক্ষণ পর থেকে হাত ভারী হয়ে উঠবে। ক্রমেই সেই ভাব সারা শরীরে ছড়িয়ে পড়বে। একটা সময়ে সারা দেহ অসাড় হয়ে যাবে, অসহ্য যন্ত্রণা করবে। ভয় পাবি না, মন্ত্র একইভাবে জপ করে যাবি। দেখবি ধীরে ধীরে শরীর থেকে সকল ব্যথা ও গ্লানি মিলিয়ে যাবে। তখন জানবি প্রেত খর্পের ক্ষমতা জেগে উঠেছে। ঠিক সেই মুহূর্তে আরও একটা মন্ত্র পূর্বের বলা মন্ত্রের সঙ্গে জুড়তে হবে। দুই মন্ত্রের মিলন হলেই এর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হবে। তারপর একইভাবে চক্ষুদান করতে হবে। একটা সময় এর ঘ্রাণ শক্তিও জেগে উঠবে। যদি সেই সময় মন্ত্রে কোনো ভুল হয় বা তুই যদি ভয় পেয়ে যাস, তাহলে তোকে গলা টিপে মেরে ফেলবে প্রেত খর্পের মধ্যে থাকা শক্তি। তাই খুব সাবধান। প্রেত খর্প জেগে উঠলে নতুন একটা কলার পাতায় দই, মাসকলাই আর কলা দিয়ে একটা মণ্ড তৈরি করে সেটা ভোগ স্বরূপ নিবেদন করবি। চারধারে ভয়ঙ্কর কিছু মূর্তিকে ঘুরে বেড়াতে দেখবি। তারা তোকে নানাভাবে ভয় দেখাবে, পুজোর কাজে বাধা সৃষ্টি করবে। তাদেরকে দেখে কখনো ভয় পাবি না। আমি তোর সামনে সবা আসনে শুয়ে থাকবো, একটা মৃত লাশ হয়ে। যখন মাঝে মধ্যে ডেকে উঠব, তখন মাটির সরা থেকে একটু একটু করে মদ ঢেলে দিবি প্রেত খর্পের উপরে। আর একটা জিনিস লক্ষ্য রাখবি, ধুনির আগুন যেন না নেভে। আমাকে ছুঁয়ে থাকবি সর্বদা। যদি কোনো কারণে তোর স্পর্শ ছেড়ে যায়, তাহলে আমার প্রাণও যেতে পারে। কি, পারবি তো? আমি মন্ত্রমুগ্ধের মতন সবকিছু শুনছিলাম, তাই প্রশ্ন শুনে কিছুটা চমকে উঠে উত্তর করলাম, হ্যাঁ হ্যাঁ, পারবো 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 গুরুদেব। নে, তবে শুরু কর। আমি সবা আসনে শুয়ে ধ্যানে লীন হলাম। আমাকে আর ডাকবি না, আমি নিজেই তোকে সাড়া দেব। এই কথা বলে কালিকাচরণ একটা মন্ত্র জপ করতে করতে শুয়ে পড়ল। কথা মতো পুকুরের জলে মরার খুলিটাকে স্নান করিয়ে ভোগ নিবেদন করলাম। মন্ত্র জপ শুরু হতেই একটা সময়ে সত্যিই যেন মরার খুলিটা জেগে উঠল। হঠাৎ অন্ধকারের মধ্যে দূরে কোথাও শেয়াল ডেকে উঠল।
আর তক্ষুনি অনুভব করলাম কালিকাচরণের হৃদস্পন্দন স্তব্ধ হয়ে গেছে। বুকটা আর আগের মতন ওঠানামা করছে না। সে এখন একটা মৃতদেহ ছাড়া আর কিছুই নয়। চমকে উঠলাম এটা ভেবে যে তাহলে কি কালিকাচরণ আর? ভাবতে পারলাম না। মন্ত্র পড়তে লাগলাম। কিছুটা সময় কাটার পর মনে হলো ধুনির আলো অনেকটা জায়গাকে আলোকিত করলেও অন্ধকারের পরিধি যেন চুপিসারে ধেয়ে আসছে ধুনির আলোক রেখাকে ঢাকতে। কে আসছে? প্রশ্নটা মনে হতেই নাকে ঠেকলো বেলফুলের গন্ধ। কিন্তু বেলফুল এলো কোথা থেকে? চোখ বুঝতেই মনে এলো আশেপাশে কোথাও বেলফুল গাছ থাকতেই পারে। আমি যখন এইসব ভাবছি তখন হঠাৎ মনে হলো আমি যে গাছের নিচে বসে আছি তার মোটা গুড়ির আড়ালে কেউ একজন এসে দাঁড়িয়েছে। আমি পিছনে ঘুরে তাকে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু তার উপস্থিতিটুকু অনুভব করতে পারছি। অনেক সময় এমনটা হয় কারোর উপস্থিতি চোখে দেখা না গেলেও ধরা যায়। ঠিক তেমন বেশ কিছুক্ষণ লুকোচুরি খেলার পর আমার প্রত্যেকটা ইন্দ্রিয় অতিমাত্রায় সজাগ ও সতর্ক হয়ে উঠল। সারা শরীর দিয়ে একটা গরম বাতাস বেরিয়ে যেতে লাগলো। আর সেই সঙ্গে কালিকাচরণের শরীরটা কাঁপতে শুরু করলো। মুখ হাঁ করতেই গো গো শব্দ বেরিয়ে এলো। আমি বিলম্ব না করে মাটির সরায় রাখা মদ অল্প করে ঢেলে দিলাম মরার খুলির উপরে। সঙ্গে সঙ্গে শরীরটা আবার পূর্বের মতোই শান্ত হয়ে গেল। রাত গভীর হতেই ঝিরঝির করে বৃষ্টি নামলো। তার সঙ্গে দিক দিগন্ত উদ্ভাসিত করে বিদ্যুৎ চমকাতে লাগলো। আমি তাড়াতাড়ি ধুনির আগুনে আরও কিছু শুকনো কাঠ ও ঘি ঢেলে দিলাম। আগুনের হলকা তীব্র বেগে উপরে উঠতে লাগলো। কিন্তু ক্রমেই বৃষ্টির বেগ গেল বেড়ে। কি করব বুঝতে পারছি না। কালিকাচরণ বলেছিল ধুনির আগুন যেন না নেভে। আমি যখন হতবুদ্ধি হয়ে বসে আছি তখন সামনের দিকে তাকাতেই চমকে উঠলাম। ধুনির কিছুটা দূরে আলো আঁধারে দাঁড়িয়ে আছে ফ্রক পরনে 5-6 বছরের একটি মেয়ে। স্পষ্ট করে বোঝা না গেলেও আন্দাজে মনে হলো মেয়েটি বুঝি চিনি। কখন যেন চুপিসারে এসে দাঁড়িয়েছে, কিন্তু কিছুক্ষণ আগেও ওখানে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখিনি। তাহলে এত তাড়াতাড়ি সে ওখানে কিভাবে এলো? আবার সেই বেলফুলের গন্ধটা নাকে ঠেকছে। ওদিকে বৃষ্টির জলে ধুনির কাঠ ভিজে আগুন নেভার উপক্রম হয়েছে। এমন সময় মেয়েটি একটা জলে ভেজা গাছের ডাল কুড়িয়ে ছুঁড়ে দিল ধুনির আগুনে। অমনি বৃষ্টিকে উপেক্ষা করে ধুনির আগুন দপ করে জ্বলে উঠল। আমি সামনের দিকে চাইতেই দেখলাম মেয়েটি আর নেই। অন্ধকার বিদীর্ণ করে কানে এলো মেয়েটির হাসির শব্দ। চোখের পাতা ভারী হয়ে গেল। চারিধারটা অন্ধকারে ডুবে গেল। কিছুই আর দেখা যায় না। কোথায় সেই ধুনি? কোথায় সেই বটগাছ? কালিকাচরণই বা কোথায়? এইভাবে কতক্ষণ কাটলো জানি না। একটা সময়ে চোখের সামনে ভেসে উঠল ফলের বাগান। গাছে গাছে ফল ঝুলে আছে। জায়গায় জায়গায় দলা পাকানো কুয়াশা ঘিরে রেখেছে গাছগুলোকে। ঘাসের উপর ছড়িয়ে আছে সাদা ধোঁয়ার চাদর। নাম না জানা পাখি উড়ে বেড়াচ্ছে গাছে গাছে। আমি অবাক হয়ে সেই বাগানে ঘুরে বেড়াতে লাগলাম। কেউ কোথাও নেই। আমি একাই ঘুরে চলেছি। হেঁকে বললাম, কেউ কোথাও আছো? আমার কথা শুনতে পাচ্ছ? কোনো উত্তর এলো না। আমি যখন কিছুই বুঝতে পারছি না ঠিক সেই মুহূর্তে শুনতে পেলাম একটা বাচ্চা মেয়ের কান্নার শব্দ।
তাড়াতাড়ি শব্দের উৎস লক্ষ্য করে ছুটতে লাগলাম। গাছের পর গাছ পেরিয়ে একটা উঁচু জায়গায় পৌঁছাতেই চোখে পড়ল ফলের বাগানে একটা গোলাপ গাছ কুয়াশার চাদর জড়িয়ে দাঁড়িয়ে আছে, আর সেদিক থেকেই কান্নার শব্দটা আসছে। এক মুহূর্ত দেরি না করে ছুটে গেলাম গোলাপ গাছটার কাছাকাছি। এগিয়ে যেতেই দেখলাম একটা বাচ্চা মেয়েকে সেই গাছের সাথে আষ্টে পিষ্টে বেঁধে রাখা হয়েছে। মেয়েটার শরীরে গোলাপের কাঁটা বিঁধে আছে, রক্ত গড়িয়ে পড়ছে ক্ষতস্থান থেকে। কষ্ট ও যন্ত্রণায় কাতর হয়ে মেয়েটির মাথা নুইয়ে পড়েছে। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে মেয়েটিকে বাঁধনমুক্ত করার উদ্দেশ্যে যেই পা বাড়িয়েছি, অমনি কুয়াশার চাদর সরে গেল, আর চোখের সামনে ধরা দিল কয়েকজন সুন্দরী যুবতী মেয়ে। পরীদের মতন তাদের লম্বা লম্বা ডানা আছে, চাইলে তারা উঠতেও পারে। একবার মনে হলো, এরাই কি তাহলে পরী? বাচ্চা মেয়েটি আবার কেঁদে উঠল। সেই দৃশ্য দেখে সুন্দরী মেয়েগুলো আনন্দে হেসে উঠল। আমি তখন ঠিক করেই নিয়েছি, এরা যেই হোক না কেন এদের বাঁধন থেকে বাচ্চা মেয়েটিকে মুক্ত করবই। ঠিক সেই মুহূর্তে কেউ আমার হাত টেনে ধরল। কানের কাছে শুনতে পেলাম মন্ত্র উচ্চারণের ধ্বনি। চোখের উপর আছড়ে পড়ল তীব্র আলোক রশ্মি। তারপর আমি ধীরে ধীরে তলিয়ে গেলাম অন্ধকারের বুকে। যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি নিজেকে খুঁজে পেলাম বিছানায় শুয়ে থাকা অবস্থায়। ঘরের এক কোণে পাশাপাশি দুটো চেয়ারে বসে আছে রাঘববাবু ও শচীদেবী। আমাকে উঠে বসতে দেখে কালিকাচরণ একটা মাটির পাত্র করে কিছুটা পানীয় এনে দিল। সেটা পান করতেই অনেকটা সুস্থ হয়ে উঠলাম। শরীরের সকল ক্লান্তি দূর হয়ে গেল। এমন সময় ঘরের জানালার বাইরে থেকে একটি মেয়ে বলে উঠল, ও সাধু বাবা, তোমার ঘুম ভেঙেছে? ঘুরে তাকাতেই দেখলাম বারান্দার দিকের জানালায় লোহার শিক ধরে হাসি মুখে দাঁড়িয়ে আছে চিনি। ঠিক তখন চিনির কাঁধ ছুঁয়ে আমার দৃষ্টি গিয়ে পড়ল পাথরের মূর্তিগুলোর উপর। একটা বিষয় দেখে চমকে উঠলাম। বিছানা থেকে নেমে সোজা বাইরে বেরিয়ে এলাম। ততক্ষণে আমাকে লক্ষ্য করে বাকিরাও বেরিয়ে এসেছে। প্রত্যেকটা জায়গা ভালো করে খুঁজেও যখন কোথাও সেই পরীর মূর্তিটাকে দেখতে পেলাম না, তখন বললাম, এখানে একটা পরীর মূর্তি ছিল, ওটা কোথায় গেল? আমার প্রশ্ন শুনে রাঘববাবু ও বাড়ির সকলে একসাথে বলে উঠল, পরীর মূর্তি? ওই মূর্তি তো এই বাড়িতে ছিল না। জন্মের পর থেকে দেখে আসছে এই মূর্তিগুলোকে। নিশ্চিত করে বলতে পারি এই বাড়িতে কখনো কোনো দিনই পরীর মূর্তি ছিল না। আপনার কোথাও একটা ভুল হচ্ছে। এমন সময় চিনি বলে উঠল, সাধু বাবা ঠিক বলেছেন, এখানে একটা বড় পরীর মূর্তি ছিল। সন্ধ্যের পর আমাকে রোজ খেলতে ডাকতো। কথাটা শুনে কালিকাচরণ এগিয়ে এসে বললে, অমর ও চিনি ঠিকই বলেছে, এখানে একটা পরীর মূর্তি ছিল, কিন্তু সেই মূর্তিকে সাধারণ কোনো মানুষ দেখতে পাবে না। যেদিন আমরা এই বাড়িতে প্রথম আসি, সেই দিনই আমি ওই মূর্তিটাকে দেখি। বললাম, পরীর চোখ দুটো দেখে মনে হয়েছিল ওটা কোনো পাথরের তৈরি করা মূর্তি নয়, বরং জীবন্ত কোনো মূর্তি। চিনি ওই চোখ দুটো দিয়েই হারিয়ে গিয়েছিল অন্য এক জগতে। এই বাড়ির নায়েব মশাই পূর্ণিমা তিথিতে চিনিকে খুঁজতে এসে পরীর সামনে চলে যায়, আর তাদের চোখের অলৌকিক দৃষ্টিতে প্রাণ হারান। শচীদেবী চিনিকে বুকে জড়িয়ে ধরে বললেন, বাবা, আমার মেয়েটার উপর কেন পরীর নজর পড়লো? পরীরা বাচ্চাদেরকে বড় ভালোবাসে, কিন্তু একটা সময়ে যখন সেই বাচ্চা বড় হতে থাকে, তখন তাদেরকে ওরা মেরে ফেলে। আসলে এরা হলো এক ধরনের অপদেবী। মানুষের কোলাহলে এরা থাকে না। গভীর জঙ্গল,
বা ঝর্ণার কাছে কোনো নিরিবিলি জায়গায় থাকতে এরা বেশি পছন্দ করে। কিন্তু রাত হলেই এরা ঘুরে বেড়ায়। চিনি জন্মের পরেই পরিদের সংস্পর্শে আসে। তখন থেকেই ওর মধ্যে একটা অলৌকিক শক্তি কাজ করে। এরপর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ও শরীর থেকে অলৌকিক শক্তি লুপ্ত হতে থাকে, যার প্রভাব পড়ে দুই চোখে। দিনের বেলায় দেখতে না পেলেও রাতের বেলায় সে স্পষ্ট দেখতে পায়। দিন দিন চোখের মণির রং বদলে নীলাভ বর্ণ ধারণ করে। সকলের দৃষ্টি এড়িয়ে চিনিকে নিয়ে চলে যেতে পরীরা এই বাড়িতে নেমে এসেছিল। তবে এখন আর সেই ভয় নেই, ওরা ফিরে গেছে নিজের জায়গায়। রায়বাড়ি থেকে ফিরে এসে কালিকাচরণকে প্রশ্ন করে জানতে চেয়েছিলাম, গুরুদেব, ক্রিয়া চলাকালীন সময় বৃষ্টি নামে। ধুনির আগুন যখন নেভার উপক্রমে পৌঁছায় তখন আমার সামনে একটি মেয়ে এসে দাঁড়ায় আর একটা জলে ভেজা গাছের ডাল কুড়িয়ে ছুঁড়ে দেয় ধুনির আগুনে। সঙ্গে সঙ্গে ধুনির আগুন মাথা চাড়া দিয়ে ওঠে। এখন প্রশ্ন হলো, মেয়েটি কে? কেন সে আমাদেরকে সাহায্য করলো? কালিকাচরণ মৃদু হেসে বললে, মার লীলা যে বোঝা দায়, তিনি কখন যে কি করেন তা আমরা কেউ বলতে পারি না। শুনছিলেন অঙ্কুশ মৈত্রের লেখা কালিকাচরণ তান্ত্রিকের গল্প পরী যখন আসলো। গল্প পাঠে আমি অঙ্কুশ। গল্পে যারা বিভিন্ন চরিত্রে ছিলেন, শচীদেবীর চরিত্রে শুভশ্রী ঘোষ, রাঘববাবু ভূপেন ও দুলালের চরিত্রে পূর্ণেন্দু দাস, কালিকাচরণ তান্ত্রিকের চরিত্রে অঙ্কুশ, চিনির চরিত্রে অনুস্মিতা সাহা, নিপেন পুরোহিতের চরিত্রে অভিজিৎ গুহরায়, অন্যান্য চরিত্রে অভিজিৎ ও শুভশ্রী, কভার ডিজাইন, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত ও নির্দেশনায় অঙ্কুশ মৈত্র। শেষ হলো আজকের গল্প পরী যখন আসলো। আবার একটা নতুন গল্প নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরব। তাহলে এবার তোমরা চটপট কমেন্ট করে আমাকে জানাও আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর রূপকথার সমস্ত নতুন নতুন গল্প কবিতা শুনতে সাবস্ক্রাইব করে নাও এই ইউটিউব চ্যানেলকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর রূপকথার সঙ্গে থেকো। শুভরাত্রি।